তার যত বড় ডায়াবেটিস হোক না কেন 3 থেকে 4 দিনের মধ্যে তার মেডিসিন হয় কমে যায় নয় বন্ধ হয়ে যায়। যদি তারা এইটাতে উপকার পায় তাহলে তো নাথিং লাইক ইট। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের ব্যাপারে যদি জানতে চাই তাহলে তারা ডিক্লেয়ারই করেছে যে সারা পৃথিবীতে প্রতি 9 জনের একজন তারা ডায়াবেটিসের পেশেন্ট, আর যদি ভারতের ক্ষেত্রে দেখতে পাই 6 জনের একজন। তোমার উপায় যদি মানুষকে বাঁচাতে পারে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তো আমরা সেই প্রসেসটা শুনি কিভাবে করব। কিন্তু আসল যে খেলাটা খেলে সে কিন্তু মাইক্রোবস, মানে জীবাণু। আমাদের পেটের ভেতরে 39 ট্রিলিয়ন জীবাণু বসবাস করে। আমার যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আমার খবর আছে। অ্যাড্রিনো কোর্টিকোট্রপিক হরমোন, তার মানে তোমার সামনে বাঘ। স্ট্রেসটাও একটা বড় কারণ। স্ট্রেস বড় কারণ না, স্ট্রেসই কারণ। এইখানে কিন্তু জিনিসটা তুমি অ্যাড করতে পারবে ডায়াবেটিক লোকেদের সঙ্গে। ডায়াবেটিক পেশেন্টরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, শুধুমাত্র ইনসুলিনের মধ্যেই ডায়াবেটিস কিন্তু সীমাবদ্ধ নয়। এইখানে মানুষের ভুল হয়ে যাচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু আনাদার এপিসোড। আজকের এপিসোডে আমাদের স্টার গেস্ট যাকে বলে সে এসছে। মানে আমার এখানে যত গেস্ট এসছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ যেই ভিডিওটার এটা হলো এনার, এবং প্রচুর মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করেছে, প্রচুর মানুষ কমেন্টস করেছে ওখানে এসে যে তারা ওই ভিডিওটা থেকে সামহাও খুব উপকৃত হয়েছেন। এবং এই উপকৃত হওয়াটা যখন আমি ভিডিওটা করি সেই সময় আমি এটা নতুন কিছু আইডিয়া শুনেছিলাম, একদম সম্পূর্ণ আলাদা আইডিয়া, এবং আইডিয়াটা শুনে আমার একটা বেশ অদ্ভুত লেগেছিল। মানে আমি ঠিক বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ছিলাম। অনেকেই থাকেন, কারণ সব কিছু আমরা একটু যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করি। কিন্তু যখন আমি এই মেসেজগুলো বারবার পাওয়া শুরু করি, মানুষের মেসেজেস, কমেন্টস দেখি আমি, যে আমি তো অনেক দিন ধরে এই ওনাকে ফলো করি, ওনার কথা শুনে ভালো আছি, এই ভিডিওটা দেখার পর আমার জীবন বদলে গেল, এই ধরনের অনেক রকম প্রশ্ন দেখতে পাই এবং বুঝতে পারি যে আমাদের আসল উদ্দেশ্যটা কি একটা পডকাস্টের, যে এমন একটা মানুষের কথা আরেকটা মানুষ অবধি পৌঁছানো, এটাই আমাদের কাজ। এবং বোধহয় ওই কথাটা খুবই ভ্যালু ক্রিয়েট করেছে। সো আজকে আমাদের সঙ্গে এপিসোডে আমাদের সঙ্গে আছেন ডক্টর সমীর কুমার ধারা। নমস্কার দাদা। ওয়েলকাম, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আর দর্শক বন্ধুদেরকেও বলতে চাই, আমরা অরুণাবদার সঙ্গে প্রায় বছরখানেক আগে ভিডিও করেছিলাম। আমাদের দর্শক প্রচুর আমাদেরকে ভালোবাসা দিয়েছে এবং তারা মেমোরাইজ করেছে, এবং আমরা যে আলোচনাটা করেছিলাম সেটাকে তারা প্রচুরভাবে গুরুত্ব দিয়েছে একদম। এবং তাদের নিজের জীবনে সেই আলোচনাটাকে তারা কাজে লাগিয়ে তারা কিন্তু উপকৃত হয়েছে। ঠিক। সুতরাং সেই জিনিসটা আমি জানতে পেরে আমার সত্যি খুব ভালো লেগেছে যে আমি একজন সাধারণ মানুষ, সেখানে এত মানুষ তারা তাদের জীবনে আমার এই কথাগুলোকে কাজে লাগিয়ে তারা ভালো থেকেছে, তাদের কৃপা, তাদের আশীর্বাদ আমার কাছে এসে পৌঁছেছে। সুতরাং সেই জায়গা থেকে আমার ভালো লেগেছে। আজকে যেটা আমরা বেসিক্যালি ডিসকাস করব যে কিভাবে ডিজিজ ফ্রি, ডক্টর ফ্রি, মেডিসিন ফ্রি লাইফে আমরা থাকতে পারি, এবং কোন ডিজিজ ডায়াবেটিস ফ্রি, মানে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া একটা সাধারণ মানুষ যার ডায়াবেটিক হয়েছে, যার ডায়াবেটিক হয়নি, সে ডায়াবেটিস থেকে কি করে মুক্তি পেতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে। বেশ, দেখো, এটা তো ডায়াবেটিস তো আজকে মোটামুটি একটা প্যান্ডেমিকের পর্যায়ে চলে গেছে। একদম। এখন ডায়াবেটিস কতটা কমন? ডায়াবেটিস কমন বলে যদি আমরা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের ব্যাপারে যদি জানতে চাই তাহলে তারা ডিক্লেয়ারই করেছে যে সারা পৃথিবীতে প্রতি 9 জনের একজন তারা ডায়াবেটিসের পেশেন্ট, আর যদি ভারতের ক্ষেত্রে দেখতে পাই তাহলে সেটা আরও বেশি, 6 জনের একজন। বাবা, প্রতি পরিবারে একজন করে ডায়াবেটিকের পেশেন্ট আমরা পেতে পারি, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেই জায়গায় তারা ওষুধ খাচ্ছে, তারা ট্রিটমেন্ট করছে, তারা ডাক্তারের কাছে যাচ্ছে এবং রক্ত পরীক্ষা করছে বারবার করে। আর ডায়াবেটিস হয়ে যাওয়া মানে শুধু যে ডায়াবেটিস হয়ে গেছে এরকম নয়, ডায়াবেটিসের সঙ্গে কিন্তু আরও স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রবলেম যুক্ত থাকে। মানে ডায়াবেটিস হয়ে যাওয়া মানে তোমার সেক্সুয়াল ডিসঅর্ডার শুরু হয়ে যাবে, ডায়াবেটিক শুরু হয়ে যাওয়া মানে তোমার স্কিন ডিজিজ, তোমার শ্বাসের প্রবলেম হয়ে যাবে, তোমার হেয়ার লস হয়ে যাবে, আমার যেরকম হয়ে গেছে, কারণ আমারও ডায়াবেটিস ছিল। তোমার চোখ খারাপ হয়ে যাবে, হাতে পায়ে যন্ত্রণা হবে, বারবার তোমার রাত্রেবেলা বাথরুমে উঠতে হবে, ঘুম আসবে না ভালো, এনার্জি পাবে না। এরপরে তো প্রেশার আছে, এরপরে আর্থারাইটিস আছে, এরপরে ক্যান্সার, আলসার সব কিছু পড়ে আছে।
তো এরকম হার্টের প্রবলেম হতে হার্টের পারে, কিডনির প্রবলেম হবে। হবেই। তাহলে ডায়াবেটিস থেকে কিন্তু সমস্ত রোগে আমরা পৌঁছে যেতে পারি নীরবে, একদম, যাকে এই জন্য বলা হয় ডায়াবেটিসকে নীরব ঘাতক। সাইলেন্ট কিলার। হ্যাঁ, সাইলেন্ট কিলার। তো এই সাইলেন্ট কিলার এই জিনিসটার সম্বন্ধে সারা পৃথিবীতে কিন্তু সবাই জানে ডায়াবেটিস মানে ইনসুলিন। এটা আমরা মেডিকেল জার্নাল থেকে পড়েছি, আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি, বা টিভি মিডিয়া থেকে সবাই ডিসকাস করছে ডায়াবেটিস মানে ইনসুলিন, ডায়াবেটিস মানে ইনসুলিন, হয় ইনসুলিনের মেডিসিন নাও, নয় ইনসুলিনের ইনজেকশন নাও। এবার এই জিনিসটা তো নিচ্ছে লোকে, কিন্তু সারছে না কেন? তাহলে ডায়াবেটিসে যদি ইনসুলিনই অ্যাকচুয়াল ভূমিকা পালন করে, তাহলে ইনসুলিন নেওয়ার পরে ডায়াবেটিস সারছে না কেন? 10 বছর, 20 বছর, 30 বছর তাদেরকে কন্টিনিউ করে যেতে হচ্ছে কেন? বরং ডায়াবেটিকের মেডিসিন তাদের আরও বাড়াতে হচ্ছে। এই জায়গাটাতে আজকে আমার যেহেতু ব্যক্তিগত জীবনে আমারও ডায়াবেটিস ছিল এবং আমি সেখান থেকে ডায়াবেটিস থেকে নিজেকে মুক্ত করেছি, আজকে আমার কোনো মেডিসিন খেতে হয় না, আমি নর্মাল জীবনযাপন করি। সেটা কিভাবে করেছি, কিভাবে সম্ভব হয়েছে, সেটাই আমরা ধাপে ধাপে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বেশ, দেখো, দাবিটা অনেক বড়। ডায়াবেটিস এত বড় একটা প্যান্ডেমিক, এবং সেটা থেকে যদি তোমার উপায় যদি মানুষকে বাঁচাতে পারে, তাহলে তো এর চেয়ে ভালো কিছু হতে পারে না। একদমই। তো আমরা সেই প্রসেসটা শুনি কিভাবে করব। শুধু তাই নয়, অলরেডি এই জিনিসটা হাজার হাজার মানুষ কিন্তু তারা আমার এই প্রসেসে এসে অ্যাপ্লাই করেছে। ওষুধ এবং ইনসুলিন দুটোই তারা মুক্ত হয়ে সাধারণ জীবন যাপন করছে। আচ্ছা, এরকম প্রচুর পেশেন্ট অলরেডি হয়ে গেছে। প্রচুর পেশেন্ট আছে। মানে সেই জন্য আরো ভরসা পেয়েছি আজকের এই কথাগুলো সবার সামনে তুলে ধরার, যাতে আমার কাছে যারা আসতে পারছে না বা যারা হয়তো আমার কাছে হয়তো এসে বলতে পারছে না, তারা যাতে এই ভিডিওর মাধ্যমে, এই পডকাস্টের মাধ্যমে তারা যাতে তাদের বাড়িতে বসে এই জিনিসগুলো করে যাতে সুস্থ হতে পারে। রাইট। এবার প্রথম যে জিনিসটা বলছিলাম যে ডায়াবেটিস মানে যেটা আমরা জানি যে ইনসুলিন, এটা শোনার পরে আয়ুর্বেদার যারা ডাক্তার বা আয়ুর্বেদা নিয়ে যারা প্র্যাকটিস করে, তারা কি করেছে, বিভিন্ন গাছগাছড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ইনসুলিন খুঁজে নেওয়ার চেষ্টা করেছে। যে করলা খেলে ইনসুলিন বাড়ে, তাহলে করলা খাও, জামুন খেলে ইনসুলিন বাড়ে, তাহলে জামুন খাও। এরকম বিভিন্ন গাছপাতা তারা জোগাড় করেছে এবং সেই মতো করে তারা কিন্তু ট্রিটমেন্ট করছে। আবার যারা হোমিওপ্যাথি নিয়ে যারা ট্রিটমেন্ট করে, তারাও শুনেছে কি যে ইনসুলিন মানে ডায়াবেটিক মানে ইনসুলিন। তারা কি করেছে, বিভিন্ন রকম ধরনের হোমিওপ্যাথি টিংচার, মেডিসিন তারা তৈরি করেছে বা তারা জোগাড় করেছে। যেমন সেখানে সিজিজিয়াম, জিমনেমা, এরকম বিভিন্ন রকম হোমিওপ্যাথি মেডিসিন তারা ব্যবহার করে। আবার এলোপ্যাথিতে কী হয়েছে, সেখানে ইনসুলিন ইনজেকশন বা ইনসুলিনের বিভিন্ন রকম ক্যাপসুল, ট্যাবলেট তারা ব্যবহার করে। কিন্তু দেখা গেছে এগুলো করে মানুষ সুস্থ হতে পারছে না। কেন? কারণ শুধুমাত্র ইনসুলিনের মধ্যেই ডায়াবেটিস কিন্তু সীমাবদ্ধ নয়। এইখানে মানুষের ভুল হয়ে যাচ্ছে। মানুষ, হ্যাঁ, ইনসুলিন একটা কম্পোনেন্ট, একটা ফ্যাক্টর ডায়াবেটিস হওয়ার জন্য, বাট এটা অনলি ফ্যাক্টর এরকম নয়। এর সঙ্গে আরও অনেক জিনিস জড়িয়ে আছে যেটা কিন্তু আমাদের ডায়াবেটিককে হতে সহযোগিতা করছে। আচ্ছা, তার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে ইমিউনিটি ডিসঅর্ডার। মানে আমাদের শরীরে কি হয়, রোগ প্রতিরোধ একটা ক্ষমতা আছে, এবং তোমার শরীর বা আমার শরীর, সমস্ত মানুষের শরীরের মধ্যে কিন্তু সেই প্রোটেকশন পাওয়ারটা আছে। মানে শরীরে যদি কোনো রকম ধরনের খারাপ কিছু হয়, অসুবিধা কিছু হয়, তাহলে সে কিন্তু তোমাকে প্রোটেক্ট করে, সারিয়ে নিতে পারে, বা সে আসতেই দেবে না। এটাই হচ্ছে আমাদের ইমিউনিটির পাওয়ারের একটা মূল কাজ। এবার ইমিউনিটি কোথায় থাকে? ইমিউনিটি আমাদের শরীরে থাকে, মেজর ইমিউনিটি সেল সে কিন্তু আমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে থাকে। মানে আমাদের যে হজমের রাস্তা, একদম মুখ থেকে কোলন অবধি, এই রাস্তাতে তারা কিন্তু অবস্থান করে। প্রায় 70% ইমিউন সেল তারা ওখানে বসে আছে। মানে কিছু যদি ভুল হয়, তারা ঘপ করে কিন্তু তারা ধরবে আমাদেরকে। তার কারণ কি, আমরা মুখ থেকেই আমরা বাইরের জিনিস ঢোকাচ্ছি। এবারে এই যে ইমিউন, তারা ওখানে বসে আছে ইমিউন সেল, আমি যখনই খাবার খাচ্ছি, সেই খাবারটা যখনই ভুল খাবার হয়ে যাচ্ছে, বেশি খাবার হয়ে যাচ্ছে, কিংবা এমন খাবার হয়তো আমরা খাচ্ছি যে খাবারের ডিএনএ নেই। ডিএনএ মানে কি, খাবার দাবার শরীর চিনতে পারছে না। মানে তুমি টমেটো খেলে শরীর চিনবে, কিন্তু টমেটো চাটনি খেলে শরীর কিন্তু চিনতে পারবে না। তাহলে সেই জিনিসটা যখন তুমি দিনের পর দিন শরীরে দিচ্ছ, তখন তোমার কি হচ্ছে, তোমার বদ হজম হয়ে যাচ্ছে। এই বদ হজম জিনিসটা কিন্তু তুমিও জানো, আমি জানি, কিন্তু কেন হয় সেটা কিন্তু কেউ জানে না। আমাদের শরীরের খাবার কিন্তু আমরা হজম করি না, আমরা মুখে ঢুকিয়ে দিতে পারি, সেখানে হয়তো স্টমাক কিছু অ্যাসিড তারা হয়তো ওখানে দেয়, কিংবা অগ্নাশয় গ্রন্থি কিছু হয়তো হরমোন দেয়, কিংবা আমাদের ইন্টেস্টাইন থেকে কিছু হয়তো জুস, বাইল রস বেরোয়। কিন্তু আসল যে খেলাটা খেলে সে কিন্তু মাইক্রোবস, মানে জীবাণু। আমাদের পেটের ভেতরে 39 ট্রিলিয়ন জীবাণু বসবাস করে। মানে সেটাকে যদি আমরা সংখ্যায় বলি, একটা আকাশগঙ্গায় যত তারা আছে, তাকে যদি তুমি 100 দিয়ে গুণ করো, অত পরিমাণ তারার সংখ্যার জীবাণু আমাদের পেটে আছে।
সেই জীবাণুরা জৈবিক প্রসেসে বা বায়োকেমিক্যাল প্রসেসে আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। একটা গাড়ি যেমন পেট্রোলে চলে, পেট্রোলটা কি দ্বারা শক্তি, এনার্জি। আমাদের এনার্জি কি? আমাদের এনার্জি হচ্ছে ফুড। এবার আমাদের শরীরে এনার্জি তৈরি করার মেশিন বসানো আছে, সে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট। তাহলে তার দিতে হবে র মেটেরিয়ালস বা কাঁচামাল। কাঁচামালটা কি? খাবার। তার মানে খাবারটা কি আমাদের শরীরে? র মেটেরিয়ালস আমাদের শক্তি তৈরি করার। খাবারটা কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট নয়। আজকে কি হয়েছে, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে মানুষ তার খাবারটাকে এন্টারটেনমেন্ট বানিয়ে ফেলেছে। সিনেমার ক্ষেত্রে আমরা শুনেছি এন্টারটেনমেন্ট, কিন্তু খাওয়ার ক্ষেত্রে যদি আমরা এন্টারটেনমেন্ট করি, তাতে আমাদের প্রবলেমটা কি হচ্ছে, আমাদের যে যারা মাইক্রোবস বা জীবাণু, তারা ওই খাবারটাকে প্রসেস করতে পারছে না। কারণ এই মাইক্রোবস বা জীবাণুকে আমরা বলি প্রোবায়োটিক। সাপোজ ধরো একটা গাছের পাতাকে তুমি মাটির তলায় রেখে দিয়েছো, কিছুদিন পরে দেখবে গাছের পাতাটা কালো হয়ে গেছে, একটা জৈব সারে পরিণত হয়েছে। কে তৈরি করেছে? মাটির ভেতরে থাকা বিভিন্ন রকম ধরনের জীবাণুরা। তারা পাতাটাকে কি করেছে, জৈবিক প্রসেসে তারা একটা সার বা একটা কম্পোজিট বা সার তৈরি করে ফেলেছে। ঠিক তেমনি আমাদের পেটের ভেতরে যখন খাবার যাচ্ছে, এই যে জীবাণুগুলো আছে, মাইক্রোবসরা আছে, তারা কি করছে, এই যে প্রোবায়োটিক, তারা এই খাবারটাকে বায়োকেমিক্যাল প্রসেসে প্রসেস করছে। কাকে? প্রিবায়োটিককে। তার মানে প্রোবায়োটিক কেবলমাত্র প্রিবায়োটিককে তারা কি প্রসেস করতে পারে, আর প্রসেস করে তৈরি করে পোস্টবায়োটিক। আচ্ছা, প্রিবায়োটিক মানে? প্রিবায়োটিক হচ্ছে ছোবড়া বা ফাইবার। আচ্ছা, তার মানে জীবাণু, তাদের আহার হচ্ছে কি? ছোবড়া। তার মানে জীবাণুকে যদি তুমি ছোবড়া দাও, তবেই জীবাণু কি করছে, ওটাকে জৈবিক প্রসেসে বা বায়োকেমিক্যাল প্রসেসে তারা সেটাকে পোস্টবায়োটিক তৈরি করছে। দ্যাট ইজ কল, যেটা আমরা মেডিকেল ভাষায় বলছি শর্ট চেইন অফ ফ্যাটি অ্যাসিড, SCFAS। এইটা হচ্ছে আমাদের শরীরের নিউট্রিশন। তাহলে এইটা যদি শরীর পায়, শরীর হ্যাপি। কিন্তু এটা যদি শরীর না পায়, শরীর দুঃখী হয়ে গেল। এই যেই দুঃখী হয়ে গেল, এই যে ইমিউনিটি সেলরা ওখানে ঘুমিয়েছিল, ওরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। এই কী হলো, এখানে তো পোস্টবায়োটিক তৈরি হলো না, তার মানে ব্যাপারটা একটা কিছু গড়বড় হয়ে গেছে, তার মানে শরীরের জন্য কিছু একটা ক্ষতিকর কিছু জিনিস এসেছে। সুতরাং তারা কি করবে, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। ইমিউনিটি সেল অ্যাক্টিভ হয়ে গেলে, তারা যেহেতু আমাদের সৈন্য, তাদের কাছে 4টে অস্ত্র আছে। এই ইমিউনিটি সেলের কাছে 4টে অস্ত্রের 1 নম্বর অস্ত্র হচ্ছে ইনফ্লেমেশন, 2 নম্বর হচ্ছে সোয়েলিং, 3 নম্বর হচ্ছে পেন, ইচিং বা অ্যালার্জি, অ্যান্ড 4 নম্বর হচ্ছে ফিভার। তার মানে ইমিউনিটি ডিসঅর্ডার হওয়া মানে তোমার শরীরে কি হয়ে গেল, ইনফ্লেমেশন। কোথায়? তোমার গাট সিস্টেমে। ইনফ্লেমেশন হয়ে গেলে তোমার রাস্তা গেল সরু হয়ে, তার মানে তোমার ক্রনিক কনস্টিপেশন প্রবলেম চালু হয়ে যাবে ধীরে ধীরে। সেই জন্য বদ হজম হলে তোমার পায়খানা পরিষ্কার হবে না। এবার তুমি ভাববে কেন হচ্ছে না? কারণ বদ হজম হওয়ার জন্য তোমার রাস্তাটা গেছে সরু হয়ে। কেন? কারণ ওখানে ইনফ্লেমেশন হয়ে গেছে। কারণ ওই ইমিউনিটি যেই ওখানে অ্যাক্টিভ হবে, ওদের কাছে 4টে অস্ত্র আছে, সঙ্গে সঙ্গে কী করবে, ওরা ইনফ্লেম হয়ে যাবে। সাপোজ একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে বলি, হাতে যদি একটা মশা কামড়ায় বা একটা মৌমাছি কামড়ায়, তুমি সঙ্গে সঙ্গে দেখবে হঠাৎ করে ফুলে গেল। কি করে ফুলে গেল? শরীরের ইমিউনিটি তারা বুঝতে পেরেছে এই মৌমাছির বিষ শরীরের জন্য ক্ষতিকারক। সঙ্গে সঙ্গে ও কী করবে, একটা পাঁচিল দিয়ে বেড়া দিয়ে দেবে, ওটা চলে আসবে আমাদের ব্লাড থেকে শ্বেত রক্তকণিরা এসে তারা কী করবে, ওই জায়গাটা পাঁচিল দিয়ে দেবে। ঠিক আছে, এবং ওইখানে সোয়েলিং হবে, মানে রস জমে যাবে। ওই জীবাণুটাকে কোথাও আর ছড়াতে দেবে না। এবং ওখানে একটা পেন হতে পারে, ইচিং হতে পারে, দ্যাট ইজ সিগন্যাল। যেমন রাস্তায় কাজ হলে লেখা থাকে না, ডেঞ্জার, ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে এখানে কাজ চলছে রাস্তার, কেউ যাবেন না, অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক তেমনি পেন হচ্ছে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ আওয়ার ইমিউনিটি পাওয়ার। সে শরীরকে বলছে বা আমাকে বলছে, তুমি কিন্তু এখানে হাত দিও না, খোঁচাখুচি করো না, এখানে কিন্তু এখন আমরা সুস্থ করছি শরীরটাকে। আর তার সঙ্গে কি হতে পারে, ফিভারও হতে পারে। ধরো তোমাকে 10-12টা মৌমাছি কামড়ে দিয়েছে, তুমি দেখবে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা তোমার জ্বর আসবে। তাহলে জ্বর কে নিয়ে এলো? শরীরের ইমিউনিটি। তাহলে এটা কিন্তু নিজে নিজেই শরীর খেলছে। কখন খেলছে? যখন তুমি শরীরকে ডিস্টার্ব করেছো। তার মানে যখন তুমি ভুল খাবার খেলে, সঠিক খাবার খেলে না, তাহলে তোমার শরীরেও কিন্তু ওই ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে গেল। এই ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে গেলেই তোমার হয়ে যাবে বদহজম হয়ে যাবার নিউট্রিশন ইমব্যালেন্স, আর তোমার শরীরে ইনফ্লেমেশন। এই ইনফ্লেমেশন হচ্ছে ডায়াবেটিসের প্রথম কারণ। এটাই হচ্ছে প্রথম কারণ। নট অনলি ডায়াবেটিক, আজকে যদি ক্যান্সার হয়, আজকে যদি ব্লাড প্রেশার হয়, আজকে যদি আর্থারাইটিস হয়, তারও কারণ কিন্তু ইমিউনিটি ডিসঅর্ডার। সেটা কিন্তু কোথাও ডায়াবেটিকের ক্ষেত্রে লেখা থাকে না। ডায়াবেটিকের ক্ষেত্রে অগ্নাশয়, বিটা সেল, ইনসুলিন, ব্যাস
এইটুকুই আমরা পড়েছি, এইটুকুই পড়া মুখস্থ করেছি নিউট্রিশনে। কিন্তু আসল যে খেলাটা খেলছে ইনফ্লেমেশন বা ইমিউনিটি ডিসঅর্ডার, এটা কিন্তু আমরা জানি না। এই ইনফ্লেমেশন কী করছে, আমার শরীরের মধ্যে একটা স্ট্রেস তৈরি করছে। তার মানে যখনই আমার বদহজম, ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাবে, ব্যাড ব্যাকটেরিয়া যেই বেড়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কী হবে, একটা স্ট্রেস ফ্যাক্টর তৈরি হবে। এই যে স্ট্রেস ফ্যাক্টর, কারণ একটা লড়াই হচ্ছে, দ্যাট ইজ উত্তেজনা সৃষ্টি হচ্ছে। উত্তেজনা হলে আরও বদহজম, তোমার ঘুম উড়ে যাবে, তোমার পেট ফুটফাট করবে, তোমার পায়খানা পরিষ্কার হবে না, লটস অফ প্রবলেম তোমার স্টেপ বাই স্টেপ চালু হয়ে যাবে। তাহলে আমি যদি ডায়াবেটিক সারাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইনফ্লেমেশনকে কম করতে হবে। ইনফ্লেমেশন কম কী করে হবে, যখন আমি আমার জীবাণুদেরকে প্রকৃত খাবারটা দেব। কি খাবার? ছোবড়া জাতীয় বা ফাইবার জাতীয় খাবার। এবারে ফাইবার তুমি কোথায় পাবে? প্রকৃতিকে যদি তুমি দেখো অদ্ভুতভাবে, যত প্রকৃতির খাবার তুমি জড়ো করো তাতে তুমি জল পাবে, ছোবড়া পাবে। আপেল জল আছে, ছোবড়া আছে। কাঁঠাল জল আছে, ছোবড়া আছে। কলা জল আছে, ছোবড়া আছে। শশা জল আছে, ছোবড়া আছে। কিন্তু মানুষের তৈরি করা খাবার, রুটি জল নেই, ছোবড়া নেই। পাউরুটি জল নেই, ছোবড়া নেই। বিস্কিট জল নেই, ছোবড়া নেই। তার মানে মানুষ কী করেছে, এই রান্না করার প্রসেসে জল এবং ছোবড়াকে বরবাদ করে ফেলেছে। তার মানে ওখান থেকে ফাইবার ডিস্ট্রয় হয়ে গেছে। এই লেস ফাইবার বা ডিস্ট্রয় ফাইবার ফুড যখন আমরা খাচ্ছি, আমাদের শরীরে ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। চিকেনেও তো ফাইবার থাকে বলে। সেই ফাইবার থাকে, কিন্তু সেই ফাইবার হচ্ছে অ্যানিম্যাল ফাইবার। কিন্তু আমাদের দরকার কি, ভেজ ফাইবার। কারণ প্রোবায়োটিক যাকে হজম করবে, প্রিবায়োটিক লাগবে, দ্যাট ইজ প্ল্যান্ট বেসড ফাইবার। তার মানে একটা মানুষ যদি প্ল্যান্ট বেসড ফাইবার বেশি বেশি করে খায়, তার জীবনে ডায়াবেটিক হবে না। আর যদি ডায়াবেটিক হয়েও থাকে, তাহলে তার ডায়াবেটিক সেরে যাবে। সেই জন্য আমি ওখানে একটা সূত্র বানিয়ে দিয়েছি, বাঁচা মানে কাঁচা। মানে বাঁচা ইকুয়াল টু কাঁচা। যদি বাঁচতে চাও, যদি সুস্থ হতে চাও, কাঁচা খাবার খেতে হবে। কারণ সাধারণ মানুষকে তুমি এত করে কী করে বোঝাবে, সবাইকে ডেকে ডেকে পডকাস্ট করবে, সবাইকে তুমি জানতে পারবে না। তাহলে ফর্মুলাই দিয়ে দেওয়া হয়েছে, বাঁচা ইকুয়াল টু কাঁচা। তার মানে তোমাকে কাঁচা খাবার খেতে হবে। এটা হলো প্রথম। সেকেন্ড প্রবলেম কি, দ্যাট ইজ তোমার ফ্যাটি লিভার। তার মানে তুমি যত ভুল খাবার খাচ্ছ, সেই খাবারগুলো তোমার শরীরের লিভার তাকে চেক করে যে এটা শরীরের জন্য প্রয়োজন না শরীরের জন্য এটা অপ্রয়োজন। সে যদি বোঝে এটা প্রয়োজন, তখন সেটা গ্রহণ করবে। সে যদি বোঝে এটা অপ্রয়োজন, সে কী করবে, নিজের কাছে স্টাক করে রেখে দেবে। কিভাবে? কনভার্ট টু এলডিএল, কনভার্ট টু ট্রাইগ্লিসারাইড, দ্যাট ইজ কল কোলেস্টেরল। মানে আমার শরীর সে নিজেই কোলেস্টেরল তৈরি করছে, নিজেই ফ্যাট তৈরি করছে। আর ফ্যাট হচ্ছে আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর রূপ একটা ক্ষতিকারক জিনিস। তার কারণ তোমার ব্লাড মোটা হয়ে যাবে, তোমার ব্লাড ভেসেল সেটা থিন হয়ে যাবে, কিংবা হার্ড হয়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না, মাইক্রোভ্যাসকুলার সিস্টেম আটকে যাবে, তোমার চোখের প্রবলেম, সেক্সুয়াল ডিসঅর্ডার শুরু হয়ে যাবে, গাইনোলজিক্যাল প্রবলেম চালু হয়ে যাবে। তার মানে তোমার শরীরে ফ্যাট বাড়তে দেওয়া যাবে না। তাহলে ফ্যাটি লিভার যদি হয়ে যায়, তুমি যখন ইনসুলিন নিয়ে ট্রিটমেন্ট করছো, তুমি তো ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট করছো না। তাহলে ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট না করলে তোমার ডায়াবেটিস জীবনে সারবে না। হ্যাঁ, ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট তোমাকে করতেই হবে। তাহলে ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট কী করে করবে? এমন কিছু খাবার তোমাকে খেতে হবে যে খাবারের ক্যালোরি কম, ফাইবার বেশি। ক্যালোরি কম কোন খাবারে বেশি? যেখানে কিনা ফাইবার বেশি। এবার আমাদের সমাজে কিটো ডায়েট বলে একটা বিভিন্ন রকম সংজ্ঞা চালু আছে। মানে তোর ডায়াবেটিস হয়েছে, তাহলে তুই ভাত মুড়ি খাস না, তুই মাছ মাংস খা। এই মাছ মাংসতে ক্যালোরি সব থেকে বেশি। এবারে তুমি ডায়াবেটিক থেকে বাঁচার জন্য ভাত মুড়ি না খেয়ে মাছ মাংস খাচ্ছ, এটা তোমার শরীরে ডবল ডায়াবেটিক করে দিচ্ছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে যারা এই কিটো ডায়েট ফলো করেছে, তারা প্রত্যেকের হার্টের পেশেন্ট হয়ে গেছে। তার কারণ ওই যে প্রোটিন, অ্যানিমেল প্রোটিন, ওই যে অ্যানিমেল ফ্যাট তোমার শরীরে গিয়ে কী করেছে, কোলেস্টেরলকে আরও বাড়িয়েছে। ইনিশিয়ালি হয়তো সুগারকে বাড়ায়নি, কিন্তু ধীরে ধীরে কী করেছে, ফ্যাট লুজও করেছে ইনিশিয়ালি, কিন্তু ধীরে ধীরে কী করেছে, যেহেতু তোমার ক্যালোরি কনজামশান খুবই কম, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের এক্সারসাইজ কম, মানুষের কাজ কারবার সে ধরনের লাফালাফি নেই, ক্যালোরি তার খরচা হচ্ছে না। তাহলে এই যে এক্সেস অফ ক্যালোরি, সেটা কোথায় যাবে? সেটা আমার বডিতে স্টোর হয়ে যাচ্ছে, এবং স্টোর কোথায় হচ্ছে? লিভারে। তাহলে এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণটা আরও মজাদার। 3 নম্বর কারণটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। মানে ডায়াবেটিসের সঙ্গে জুড়ে আছে নার্ভাস সিস্টেম। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি তোমাকে। তুমি যদি এই মুহূর্তে নিঃশ্বাস ফেলো এরকম করে, তুমি দেখবে কোনো একটা নাকের ফুটো দিয়ে বেশি বেরোচ্ছে, কম বেরোচ্ছে। কিন্তু সেটা কি তুমি জানো কোনটা দিয়ে বেশি বেরোচ্ছে আর কোনটা দিয়ে কম বেরোচ্ছে এবং কেন বেরোচ্ছে? আমাদের শরীরে যদি আয়ুর্বেদা সায়েন্স আমরা দেখি, আমরা বলি ইদা নাড়ি অ্যান্ড পিংলা নাড়ি। মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ কল্ড পিংলা নাড়ি, অ্যান্ড ইদা নাড়ি, দ্যাট ইজ দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।
আমাদের শরীরে হোমিওস্ট্যাসিস বলে একটা পদ্ধতি আছে। শরীরের মধ্যে শরীর সবসময় চায় আজকে ঠান্ডা আসুক, বর্ষা আসুক, গ্রীষ্ম আসুক, শরীর সবসময় নিজেকে ব্যালেন্স করবে। এই ব্যালেন্সটাকে বলছে হোমিওস্ট্যাসিস নীতি। মানে তোমার শরীর কোনোদিন চাইবে না সে রেগে যাক, তোমার শরীর কোনোদিন চাইবে না সে কেঁদে গড়াগড়ি যাক, তোমার শরীর কোনোদিন চাইবে না যে তুমি বিভৎস যন্ত্রণায় কষ্ট পাও। সে একটা ব্যালেন্স করবে, না দুঃখ না কষ্ট, না রাত না দিন, এরকম একটা মাঝামাঝি জায়গায় তোমাকে একটা ব্যালেন্স করবে। এই ব্যালেন্স করার জন্য আমাদের শরীরের মধ্যে একটা নার্ভাস সিস্টেম আছে, এবং এই নার্ভাস সিস্টেমকে ম্যানেজ করছে হোমিওস্ট্যাসিস পদ্ধতি। মানে আমাদের শরীর কোনোদিন চায় না তোমার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হোক, শরীর চায় আস্তে আস্তে হোক। শরীর কোনোদিন চায় না তুমি জোরে জোরে দৌড়াও, শরীর কোনোদিন চায় না তোমার হৃৎপিণ্ড ধকপক 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 করুক বা খুব জোরে লাফাক। শরীর চায় তোমার হৃৎপিণ্ড আস্তে রিদিমিক একটা অর্কেস্ট্রা মেনটেন করুক, সুন্দর করে সে খাচ্ছে, হজম হচ্ছে, কিডনি সুন্দর করে সেটা পিউরিফাই করছে, রক্ত পরিষ্কার করে তার ইউরিনকে বের করে দিচ্ছে, ভালো রক্তকে শরীরে পাঠিয়ে দিচ্ছে, খুব সুন্দর একটা অর্কেস্ট্রা, একটা রিদিম। এই রিদিমটা মেনটেন করাই হচ্ছে সুস্থ শরীরের কাজ। এবারে তুমি যখনই দেখছো আমাদের ডান নাক থেকে বেশি বেশি নিঃশ্বাস বেরোচ্ছে, তার মানে তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ। এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার মানে তোমার মন তোমাকে সারাদিনে প্রায় 40,000 চিন্তা ছুঁড়ে মারে। তুমি যে বসে আছো, আমি যে বসে আছি, মাথায় কিন্তু চিন্তা আসছে, গাড়িটা বাড়িতে আছে তো, আমি গেলে এখন রাস্তায় গাড়ি পাবো তো, বা আমার বাড়িতে গেলে এখন খাওয়া দাওয়া রেডি থাকবে তো, সারাক্ষণ কিন্তু এরকম চিন্তা ছুঁড়ে ছুঁড়ে মারছে মন, এবং তার মাথা মুন্ডু নেই। যে চিন্তাটাকে তুমি খপ করে ধরে ফেলবে, সেই চিন্তাটা কী করবে, তোমার শরীরে একটা অনুভূতি ক্রিয়েট করবে। তার মানে তোমার পিংলা নাড়ি অ্যাক্টিভ হয়ে গেল। পিংলা নাড়ি অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে। দ্যাট ইজ কল্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে তোমার শরীর হিট হতে থাকবে। যদি জোরে জোরে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত, তার মানে তোমার শরীর গরম হচ্ছে। শরীর কিন্তু চায় না গরম হতে, শরীর চায় শান্ত হতে। এবারে তুমি যখন রিল্যাক্স হয়ে বসে আছো, বেশ খেয়ে আরাম করে শুয়ে আছো, মজা করছো টিভি দেখে, তুমি দেখবে নাকের তলায় যদি হাত দিয়ে দেখো, দেখবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে বা বাম দিক থেকে ইদা নাড়ি সুন্দর করে তোমার নিঃশ্বাসটা জোরে জোরে বের করছে। তার মানে তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কী করছে, তোমার বডিকে কুল রাখছে, রিল্যাক্স রাখছে। তার মানে আমি যদি রিল্যাক্স না থাকি, আমার যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আমার খবর আছে। কি খবর আছে? আমার শরীরে স্ট্রেস বেড়ে যাবে। স্ট্রেস বেড়ে যাওয়া মানে ওই যে পড়েছিলাম ইমিউনিটি ডিসঅর্ডার, সঙ্গে সঙ্গে ইমিউনিটি কিন্তু তার অ্যাক্টিভ হয়ে যাবে। ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে গেলেই তোমার শরীরকে ও ভাববে তোমার সামনে কোনো বিপদ, ও সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে ডেঞ্জার হরমোন রিলিজ করা শুরু করে দেবে। এই ডেঞ্জার হরমোনের নাম হচ্ছে ACTH, অ্যাড্রিনোকোর্টিকোট্রপিক হরমোন। তার মানে তোমার সামনে বাঘ, তার মানে তোমার সামনে সাপ, বিপদ, পালাও, ফাইট অ্যান্ড ফ্লাইট, মানে হয় লড়াই করো নয় ভেগে যাও। এরকম তোমার শরীরের মধ্যে একটা মেকানিজম তৈরি হয়ে যাবে। এবার তুমি বলো, সারাদিনে তোমার মধ্যে এরকম ফাইট অ্যান্ড ফ্লাইট কতবার হয়? একবার হলো, দুবার হলো, ঠিক আছে, কিন্তু এক একটা মানুষের মধ্যে সারাদিনের প্রায় 100 বার, 150 বার, 200 বার হচ্ছে। হয় দৌড়ে পালিয়ে যাও, কিন্তু দৌড়াতে পারছে না, হয় জাম্প করো, বা চুপ করে থাকো, চুপ করে থাকতে পারছে না, ভেতরে ভেতরে গুমরাচ্ছে। তার ফলে কী হচ্ছে, তার হোমিওস্ট্যাসিস নীতি ব্রেক হয়ে যাচ্ছে। তার মানে ডায়াবেটিস রুগী যারা, তারা কিন্তু অস্থির, তারা ভীত, তারা রাগীও হতে পারে। তার ফলে তার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট কাজ করবে না, হজম হবে না খাবার। আর খাবার হজম না হলে আবার তোমার কোলন লক হয়ে যাবে, তোমার কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাবে, তোমার ঘুম হবে না, তুমি ইরিটেট হয়ে যাবে। তার মানে ঘুরে ফিরে দেখো আবার ওই জায়গায় চলে আসছো তুমি। তার মানে তোমার শরীরকে যদি ভালো রাখতে হয়, তোমাকে রিল্যাক্স থাকতে হবে, মজায় থাকতে হবে, আনন্দে থাকতে হবে। যেটার কারণে এই যে আজকে বলে যে লাইফস্টাইল আর স্ট্রেসের জন্য ডায়াবেটিস বাড়ছে, এই স্ট্রেসটাও একটা বড় কারণ। স্ট্রেস বড় কারণ না, স্ট্রেসই কারণ। কারণ তোমার শরীরের একটা মেকানিজম ছিল, বাঘ দেখলে তুমি ছুটে পালাতে, কিন্তু তোমার ঘরের ভেতরে তোমার স্ত্রী একজন বাঘ, তুমি দেখছো, ভয় পাচ্ছ, কিন্তু ছুটে পালাতে পারছো না। তার ফলে ভাবো কত বড় বিপদ। পরীক্ষার হলে মাস্টারমশাইকে দেখে তুমি ভয় পাচ্ছ, অফিসে তোমার বসকে দেখে তুমি ভয় পাচ্ছ, রাস্তাঘাটে থানার পুলিশ পার্টির দাদাকে দেখে তুমি ভয় পাচ্ছ। তাহলে কিন্তু তুমি দৌড়াতে পারছো না, চিৎকার করতে পারছো না, কাঁদতে পারছো না। তোমার ভেতরে ভেতরে কী হচ্ছে, একটা মেকানিজম ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। এই যে তোমার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, তোমার তাতে হরমোনাল ডিসঅর্ডার হচ্ছে।
কি হচ্ছে, কোর্টিসল হরমোন বাড়ছে। কোর্টিসল হরমোন বেড়ে গেলে ঘুম হবে না, তুমি উত্তেজিত হয়ে থাকবে, তুমি রেগে যাবে, তোমার খাবার হজম হবে না, তার ফলে তোমার ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর ইমিউনিটি অ্যাক্টিভ হলেই ওর অস্ত্র কি, ইনফ্লেমেশন। ওর অস্ত্র সোয়েলিং, ওর অস্ত্র হচ্ছে পেন বা ইচিং বা অ্যালার্জি, ওর অস্ত্র হচ্ছে ফিভার। তার মানে তুমি আবার বাই ডিফল্ট ইনফ্লেমেশনের আওতায় চলে এলে। এই ইনফ্লেমেশন তোমাকে কী করছে, তোমার ওই যে বিটা সেল তাকে লক করে দিচ্ছে, সেখান থেকে যে ইনসুলিন বেরোনোর কথা ছিল সেটা বেরোতে পারছে না। তোমার শরীরের একটা ইমব্যালেন্স, নিউট্রিশন ইমব্যালেন্স করে দিচ্ছে। তোমার জিভের স্বাদ চেঞ্জ হয়ে যাবে, তোমাকে ভুলভাল খাওয়ার জন্য শরীর কী করবে, উৎসাহিত করবে, কারণ হজম হচ্ছে না, খিদে পাচ্ছে না, তখন বলবে একটু লঙ্কা ঝাল দিত, একটু মিষ্টি বেশি করে দিত, একটু টকটা বেশি করে দিত, একটু ভালো করে ভেজে নিয়ে আয়তো। তার মানে তুমি এ ধরনের ভুলভাল খাওয়াতে আরও বেশি করে কী হবে, ইন্টারেস্টেড হয়ে যাবে। এই জায়গা থেকে বাঁচার জন্য আজকে আমি যেটা একটা প্রসেস তৈরি করেছি, যেটা কিনা কোলন ডিটক্সিফিকেশন, ইমিউনিটি ডিসঅর্ডারকে ঠেকানোর জন্য। কোলন যদি পরিষ্কার হয়ে যায় তাহলে তোমার ইমিউনিটি শান্ত হয়ে যাবে, তাহলে তোমার প্রথম যে প্রবলেম ছিল ইনফ্লেমেশন, সেখান থেকে তুমি মুক্তি পেয়ে গেলে। সেকেন্ড যেটা ছিল, দ্যাট ইজ লিভার, ফ্যাটি লিভার হয়ে যায়। তাহলে লিভারকে যদি ডিটক্স করা যায় তাহলে লিভার কী হবে, আস্তে আস্তে আবার ফ্যাটি লিভার থেকে নর্মাল লিভারে চলে আসবে। সেই লিভার ডিটক্সও কিন্তু আজকে আমরা তৈরি করতে পেরেছি। এবং এর সঙ্গে সঙ্গে এই যে আমাদের নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটাকে ঠিক করার জন্য একটা প্রপার লাইফস্টাইল গাইড করা হচ্ছে, যেখানে তুমি নিজেকেই বুঝতে পারবে যে আমার এই মুহূর্তে আমি মনে হয় কোর্টিসল হরমোন বেশি রিলিজ করছি, আমার মনে হয় ডান দিক থেকে বেশি অক্সিজেনটা আসছে বা নিঃশ্বাসটা আসছে, তাহলে কি করতে হবে, আমাকে এটা ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করাটা কিভাবে তুমি করবে সেটা আমরা তাকে ডিটেলস তাকে শেখাই, তাকে বুঝিয়ে দিই, এবং সে সেভাবে যদি চলতে শুরু করে তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে তার যত বড় ডায়াবেটিস হোক না কেন, তার মেডিসিন হয় কমে যায় নয় বন্ধ হয়ে যায়। এটা মানে তো এটা তুমি দাবি করছো এটা দাবি প্রপারলি একদম, মানে আমার ক্ষেত্রে হয়েছে, এবং 60 ইউনিট ইনসুলিন নিচ্ছে এরকম পেশেন্টও আমার কাছে এসেছে। সেই কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, মাইন্ড ডিটক্সিফিকেশান করে সে কিন্তু তার ইনসুলিন বন্ধ করতে বাধ্য হয়েছে, নাহলে সুগার ফল হয়ে যাচ্ছে। দেখো তুমি যেটা বলছো, এটা হলে আমার মনে হয় এই মুহূর্তে প্রচুর ডায়াবেটিক মানুষ আছেন আমাদের চারপাশে। আমার বাবা ডায়াবেটিক, যদি আমার বাবার ডায়াবেটিস অনেকটা এখন কন্ট্রোলে আছে, কিন্তু ডায়াবেটিক এরকম প্রচুর মানুষ আছেন যারা ডায়াবেটিক এবং তাদের অসুবিধাতে আছে। যদি তারা এইটাতে উপকার পায় তাহলে তো নাথিং লাইক ইট। মানে অর্ণবদা, আমি এই জায়গায় তোমাকে একটা কথা বলতে চাই, যে আমি এতদিনের যে পেশেন্ট দেখে যে অভিজ্ঞতা তৈরি করেছি, মানুষ অসুস্থ হয় তার শরীরে নয়, তার মনে। আবার মানুষ যদি সুস্থ হতে চায় তাহলে সে ফিজিক্যাল বডিতে যতই ওষুধ খাক, যদি মেন্টাল বডির ওষুধ না খায় তাহলে কিন্তু তাকে সুস্থ করা বড্ড মুশকিল। মানে সে যদি সুস্থ হতে না চায় তাহলে তাকে সুস্থ করা অসম্ভব। কারণ আজকের দিনে দেখেছি আমি যে একটা মানুষ অসুস্থ কারণ তার নিজের চয়েস, সে ওটাই পছন্দ করেছে। একটা ছাত্র সারাদিন ঘুড়ি উড়িয়েছে, পাখির ছানা ধরেছে, এর পেছনে লেগেছে, ওর পেছনে লেগেছে, নৌকা ভাসিয়েছে, পড়াশোনা সে করেনি। এবারে সে কালীঘাটে পাঠা নিয়ে চলে গেছে, মা আমাকে পাস করিয়ে দাও। কি করে সম্ভব? সম্ভব তো নয়। তার কারণ কি, সারা দিন সারা বছর সে সময় নষ্ট করেছে, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, দুর্গা পুজো সবই অনুষ্ঠানে সে কিন্তু আমোদ করেছে। কিন্তু যে ছেলেটা নিষ্ঠাবান, সে একটু করে পড়াশুনো করেছে, একটু করে লেখাপড়া করেছে, খেলাধুলোও করেছে, সেই নিষ্ঠাবান ছেলেটার রেজাল্ট ভালো হবে কি হবে না? হবেই। হ্যাঁ, তার মানে কোথাও না কোথাও যারা সুস্থ লোক তারা কিন্তু নিষ্ঠাবান মানুষ, যারা অসুস্থ লোক তারা কোথাও না কোথাও তারা কিন্তু নিষ্ঠাবান নয়, তারা বোকার মতো নিজেদের জীবনকে ভুলভাল রাস্তায় নিয়ে চলে যাচ্ছে। খিদে পাচ্ছে, খাচ্ছে না, মনে হচ্ছে আমার শরীরে খিদে পাবে আমি খাবো। আবার অনেকে কেউ গর্ব করে বলে শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। আরে ভাই, শরীরের নাম মহাশয় নয়। শরীর যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি ওই কী বলে পার্লামেন্টে চিঠি লিখে কিছু করতে পারবে না। সুতরাং তাকে তোমাকে দেখতে হবে, তার ভালো মন্দ তোমাকে দেখতে হবে, তার ঘুম তোমাকে 8.5 ঘন্টা 9 ঘন্টা ঘুমোতেই হবে। লোকে বলে আমি তো 3 ঘন্টা ঘুমোই, আমি তো সারা রাত জাগি। তুমি সারা রাত জাগো নয়, তুমি বিপদ রেখে নিয়ে আসছো বাবা। কদিন পরে তোমার কিডনি ফেল হবে, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, তোমার ইনসোমনিয়া প্রবলেম হবে, তুমি কোথায় যাবে তখন? তারপর তুমি ধীরে ধীরে পাগল হয়ে যাবে, লোকের সঙ্গে খারাপ বিহেভ করবে, তোমার অ্যাসিডিটি গ্যাস ভরে যাবে, কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাবে, পাইলস হয়ে যাবে, ফিস্চুলা হয়ে যাবে, ভগন্দর হয়ে যাবে। তার মানে তুমি তো নিজে নিজে আহ্বান করছো, রাত্রি জেগে কী বাহাদুরি করছো যে রাত্রিবেলা পড়াশুনো করলে আমার বুদ্ধি আছে। ভাই, সূর্য বলছে আমি যখন চলে যাব চুপ করে ঘুমিয়ে পড়ো। পৃথিবীর সমস্ত প্রাণী সূর্য ডুবে গেলে ঘুমিয়ে পড়ে। তুমি 4টে থেকে উঠে পড়াশুনো করো, কিন্তু তুমি করবে না, তুমি রাত্রিবেলা মোবাইল নিয়ে বসে আছো।
তোমার খাওয়া দাওয়া তুমি তোমার মতো করে খাবে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জীব জন্তু তার মতো করে খাবার খায়? তুমি একটা ছাগলকে নিয়ে যদি সারা পৃথিবী ঘুরে বেড়াও, তার সঙ্গে যদি তুমিও ঘুরে বেড়াও, দেখবে তোমার খাবার চেঞ্জ হচ্ছে এলাকা বিশেষে। চেন্নাই গেলে চেন্নাইয়ের খাবার, বম্বে গেলে বম্বের খাবার, গুজরাটে গেলে গুজরাটের খাবার। আবার যদি কলকাতায় চলে আসো, ভাত মাছ রসগোল্লা খাচ্ছ। তুমি লন্ডন চলে যাও ছাগলকে নিয়ে, সেখানেও কি তুমি পিজা বার্গার কেক পেস্ট্রি খাচ্ছ। ছাগল কি খাচ্ছে? ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে। তাহলে তুমি তোমার ছাগলকে যদি খুব ভালোবেসে, যে আমরা এখন বড়লোক হয়ে গেছি ভাই, আমরা এখন অনেক রাজনৈতিকভাবে উন্নতি করে ফেলেছি, পয়সা কড়ি আমাদের চলে এসেছে, ছাগলকে আমরা ঘাস খেতে দেবো না, আমরা রোজ বিরিয়ানি খাওয়াবো, মাংস খাওয়াবো, পাঁঠার মাংস খাওয়াবো। ছাগলটাও কিন্তু ঠিক 1 বছর পরে এরকম ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, ম্যানেঞ্জাইটিস হয়ে যাবে। তাকেও কিন্তু ছাগলের ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারবাবুকে গম্ভীরভাবে বলবে এ তো ডায়াবেটিস হয়েছে। আসল প্রবলেমটা কি? ছাগলের খাওয়া খায়নি। তাহলে এই সামান্য একটা জিনিস, কারণ ফুডকে তুমি বানিয়েছো এন্টারটেনমেন্ট, ছাগল কিন্তু এন্টারটেনমেন্ট বানায়নি। একটা পাখি তার খাবারকে কিন্তু এন্টারটেনমেন্ট করেনি। একটা বাঘ কিন্তু তার খাবারকে এন্টারটেনমেন্ট করেনি, যে আজকে ভালো লাগছে না মুডটা, একটু লেটুস পাতা খাই, একটু ঢ্যাঁড়স গাছগুলো খেয়ে নিই, আজকে ভালো লাগছে না, মুডটা ভালো নেই। কিন্তু মানুষের মুড ভালো না হলে মানুষ হয় মাংস খাচ্ছে, নয় মাছ খাচ্ছে, নয় ডিম খাচ্ছে, নয় দুধ খাচ্ছে, আরও যে কী খাচ্ছে সে মানুষ নিজেই জানে না। তার মানে আমার শরীর আমার এন্টারটেনমেন্টের জিনিস নয়। তুমি একটা পোশাক পরতে পারো, এন্টারটেনমেন্ট হতে পারে, চশমা লাগাবে সাদা না কালো, লিপস্টিক লাগাবে কি, দ্যাট ইজ তোমার ওন চয়েস, সেটা এক্সটার্নাল। কিন্তু তুমি তোমার ফিজিক্যাল বডির ইন্টারনাল পার্টে যদি তুমি হস্তক্ষেপ করো, তাহলে কিন্তু বিপদ আছে। তার কারণ বডি বারবার বলে বলছে, তুমি যতই উন্নত হও, যতই তুমি আজকে ডেভেলপ হয়ে যাও, 9 মাস 10 দিনে কিন্তু বাচ্চা তৈরি হয়। আজকে রাষ্ট্রপতির বাচ্চা 3 মাসে হয়ে গেছে, আর তোমার আমার গরিবের বাচ্চা 9 মাস 10 দিন বা 10 মাস 1 বছর লেগেছে, এরকম নয় কিন্তু। তাহলে সেখানে কিন্তু একই, রক্তের রং আজও লাল। যতই তোমার পার্টি চেঞ্জ হোক, রক্ত কিন্তু একই লাল আছে। তুমি ধর্ম চেঞ্জ করে নাও, জাতি চেঞ্জ করে নাও, রক্ত চেঞ্জ করতে পারবে না। তাহলে কিছু ইউনিক জিনিস যেটা দিয়ে তোমার আমার শরীর তৈরি, তাকে যদি তুমি ডিস্ট্রয় করো, তাহলে তুমি বাঁচবে কি দিয়ে? তুমি গাড়ি বদলাতে পারো, কিন্তু খাবার বদলাতে পারো না। হ্যাঁ, বাচ্চা ছেলে যেমন দেওয়াল চেটে খায়, কিন্তু সে দেওয়াল চেটে বেঁচে থাকে না, তার একটু শখ হয়েছে চেটে খাচ্ছে। তাহলে তুমি তোমার শখ পূরণ করার জন্য কিছু একটা খেতে পারো, কিন্তু মেজর খাবার তোমার হতে হবে প্রিবায়োটিক, মানে যেটা কিনা গাছপালা আমাদেরকে দিয়েছে, যার ভেতরে ছোবড়া বা ফাইবার ইনটেক্ট আছে। তখন তোমার মাইক্রোবস, প্রোবায়োটিক, তাকে কি করবে, বায়োকেমিক্যাল প্রসেসে হজম করে তৈরি করে দেবে পোস্টবায়োটিক। এই পোস্টবায়োটিক যখন তোমার শরীরে হবে, ইমিউনিটি শান্ত। ইমিউনিটি শান্ত হওয়া মানে তোমার এই জীবনে কোনদিন ক্যান্সার, আলসার, ডায়াবেটিস কিছু হবে না। আমার একটা প্রশ্ন আছে এখানে, এই প্রশ্নটা আমি জানি না। ধরো যখন মানুষ একদম শুরুতে, তো মানুষ যখন এসছে তখন তো তারা ফলমূলই খেত, গাছপাতাই খেত। তারপর তো মানুষ নিজেই শিকার করে খাওয়া শুরু করেছে, মানে মাছ মাংস খাওয়া শুরু করেছে। তো এইটা যখন শুরু করেছে সেটা তো অনেক দিন হলো একদম, এবং তারপরে অনেক দিন ধরে ব্যাপারটা কন্টিনিউ হচ্ছে। গুড কোশ্চেন। হ্যাঁ, এইটা কেন মানুষ শুরু করলো? তাহলে তোমার যেটা প্রশ্ন আমি আরো রিপিট করে দিই, যে মানুষ তো বহুদিন ধরে মাছ মাংস খাওয়া শুরু করেছে, তাহলে হঠাৎ করে আজকে মাছ মাংস বন্ধ করলে ডায়াবেটিক কম হবে আর খেলে ডায়াবেটিক হবে, এটা কি করে তুমি বলছো? এটাই তো প্রশ্ন। দেখো, মাছ মাংস কি হাই ক্যালোরি খাবার, তাহলে আমাদের একটা কম্পোনেন্ট ছিল ইমিউনিটি ডিসঅর্ডার, সেকেন্ড কম্পোনেন্ট কি ছিল, ফ্যাটি লিভার। তাহলে আমাদের শরীরে মাছ মাংস যখনই শরীরে যাচ্ছে, তাহলে বডি তাকে স্কেল করতে পারছে না বা তাকে মাপতে পারছে না যে কতটা আমার শরীরে তুই এলি। তার ফলে কি হচ্ছে, বেশি পরিমাণ জিনিস আমার শরীরে চলে যাচ্ছে, ক্যালোরি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তুমি যদি মাছ মাংস, ধরো সাপোজ তুমি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছো, 1 প্লেট বিরিয়ানি, সেই বিরিয়ানি তুমি ক্যালোরি পেয়েছো নিয়ার অ্যাবাউট 1500 ক্যালোরি। মানে একটা খাবার খেলে সেটা হজম হওয়ার পরে আমাদের শরীরে একটা ক্যালোরি কনভার্ট হয়, যেটা আমার শরীরের নিউট্রিশন। তাহলে সেই ক্যালোরিটা তোমাকে যদি ওইখানে বিরিয়ানি না দিয়ে 1টা আপেল, 2টো আপেল, 3টে আপেল, 4টে আপেল আমি দিই, তুমি হাত জোড়ো করে বলবে আমি আর পারবো না, 4টে আপেল খেয়ে আমার পেট ভরে গেছে। কিন্তু তুমি 4টে আপেলের যদি ক্যালোরি দেখো, সেখানে কিন্তু খুব বেশি হলে 500 থেকে 600 ক্যালোরি। 1 প্লেট বিরিয়ানি খাওয়ার পরেও তুমি বলছো একটু আইসক্রিম হবে না, একটা রসগোল্লা হবে না, তুমি খেয়ে নেবে। কিন্তু 4টে আপেল খাওয়ার পরে তোমার শরীর কিন্তু পুরো প্যাকড, সে বলছে আমি আর পারবো না। আর ক্যালোরি কত এলো, 400 ক্যালোরি থেকে 600 ক্যালোরি। তাহলে মাছ মাংস খেলে ক্যালোরি কত এলো, 1500, তাকে তুমি খরচা করছো না।
কারণ তোমার শারীরিক যে আজকের অ্যাক্টিভিটি, তোমার বাড়িতে মেশিন চলে এসেছে, স্কুটার চলে এসেছে, লিফট চলে এসেছে, মিক্সি চলে এসেছে, শিলনোড়া দিয়ে বাড়তে হচ্ছে না, থালা তোমাকে এরকম ঘষে ঘষে মাজতে হচ্ছে না, কালো হাঁড়ি তোমাকে ঘষতে হচ্ছে না, জামা কাপড় ধোপার মতো কাচতে হচ্ছে না, কুঠার দিয়ে তোমাকে গাছ কাটতে হচ্ছে না, তোমাকে নাঙল দিয়ে কোদাল দিয়ে তোমাকে চাষবাস করতে হচ্ছে না, টোটালটাই মেশিনারি। তাহলে এই মেশিনারি আসার ফলে তোমার বডি অ্যাক্টিভিটি কী হয়ে গেছে? জিরো হয়ে গেছে, জিরো। এবার সেই অ্যাক্টিভিটি যেখানে জিরো হয়ে গেছে সেখানে তুমি খাবার দিচ্ছ কি? হাই ক্যালোরি। যেমন বাঘ মাংস খায়, কিন্তু মাংসটা শিকার করে সে খায়, তারপর ছিঁড়ে ছিঁড়ে তাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে সে হজম করে। কিন্তু মানুষ কী করছে? দোকানে যাচ্ছে, এই 1 কিলো মাংস দাও তো, তারপর বেশ করে তাকে প্রসেসিং করছে, মশলা দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে, তেল দিয়ে, তার আরও ক্যালোরি বেড়ে যাচ্ছে, আলু ফালু দিয়ে। এরপরে সেটা ভাতে মাখিয়ে বা রুটি মাখিয়ে সে খাচ্ছে। ভাত কি? গ্লুকোজ। রুটি কি? হাই গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ দিয়ে সে এই হাই ক্যালোরি খাওয়ার পরে তার দুপুরবেলাটা কাটছে। এবার রাত্রিবেলা আবার সে লুচি তরকারি খাবে, সকালবেলা আবার পরোটা, রুটি বা ডিম অমলেট খেয়ে নেবে। তার মানে টোটাল তার সারাদিনে ক্যালোরি চলে গেল 3 থেকে 4,000। এবার 3 থেকে 4,000 ক্যালোরি আমার শরীরকে কীভাবে ক্ষতি করে যদি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। একটা 2 ব্যাটারির টর্চ, যে বাল্বটা, সেটা 2টো ব্যাটারিতে চলে। তুমি যদি সেই বাল্বটা খুলে এখানের 440 যে লাইন আছে সেখানে লাগিয়ে দাও, কী হবে? ফেটে যাবে, সঙ্গে সঙ্গে ফেটে যাবে। কেন? তার ক্যাপাসিটি নেই। তাহলে তোমার আমার ক্যাপাসিটি প্রকৃতি যখন বানিয়েছিল, মেশিন ফেশিন যখন ওরা মিটিং ফিটিং করছিল, সেই মিটিংয়ে বলেছিল যে ওরা যাবে, এই আমাদের আপেল, কলা, তরমুজ, শশা এইসব খাবে, খেয়ে ওরা চাষবাস করবে, ওদের কাজ করতে হবে, ওদেরকে প্রচুর অ্যাক্টিভ হতে হবে, তাহলে ওদের ক্যালোরি ব্যালেন্স হয়ে যাবে, তুমি এই ধরনের খাবার বানিয়ে দাও। তখন তারা জানেই না যে আমরা মিক্সি আবিষ্কার করে ফেলবো, আমরা কাপড় ধোয়া মেশিন আবিষ্কার করে ফেলবো, টোটো অটো বানিয়ে ফেলবো। তাহলে এই যে জিনিস আমরা আবিষ্কার করে ফেলেছি, তার ফলে কী হয়ে গেছে? আমাদের ক্যালোরি চলে যাচ্ছে হাই, কিন্তু খরচা বেশি হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? আমার শরীরের মধ্যে প্রচুর প্রচুর ফ্যাট ঢুকে গিয়ে পুরো রাস্তাকে লক করে দিচ্ছে। এই ব্লকেজ, এই ফ্যাটি লিভার, দ্যাট ইজ মেটাবলিক সিনড্রোম। ফ্যাটি লিভার মেটাবলিক সিনড্রোম মানে 3,500 রোগের নেমন্তন্ন তোমার কাছে এসে উপস্থিত। মানে তুমি একটার পর একটা কেস খাবে। আজকে তুমি প্রেশার খাবে, কালকে তুমি ডায়াবেটিক নেবে, তারপরে তুমি কী বলে আর্থারাইটিস নেবে, তারপরে তোমার কিডনি ফেল হবে, চোখ পরপর চলতে থাকবে। তোমার পার্সপেক্টিভটা খুব অন্যরকম। মানে আমার মনে হয় এই কারণেই মানুষের এই তোমার কথা শুনতে ভালো লাগে। আমার মনে হয় তুমি পার্সপেক্টিভটা যেই যে পয়েন্ট থেকে কথা বলছো সেটা না, দেখো আমিও বলছি, তোমার সবার এই পৃথিবীতে আমার মনে হয় এইটা অ্যাড্রেস করাটাও জরুরি যে তোমার যে দাবিটা, সেই দাবির ক্ষেত্রে অনেকে ধরো আমাকে বেশ কিছু লোকজন বলছে এইটা কী করে এত তাড়াতাড়ি সম্ভব। বাট আমার যেখানে মনে হয়েছে যে বিষয়টা মধ্যে ওই সত্যতাটা বা ওই অথেন্টিসিটিটা আছে, যখন লোকজন আমায় নিজে বলছে যে তারা সত্যি সুস্থ হয়ে গেছে। এবং আমি একটা তোমাকে প্রত্যক্ষ প্রমাণও দিই, আমার মায়ের ক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কার প্রমাণ পেলাম যে মন একটা মানুষকে অসুস্থ করে দিতে পারে। তার অসুস্থতা থাকতে পারে, তার অসুস্থতার কিছু হয়তো পার্ট আছে, কিন্তু সেটা অনেকটা বেশি বাড়িয়ে দিতে পারে। এবং সেক্ষেত্রে তুমি যেভাবে বললে, এই প্রসেসে যদি চলে মানুষ, তাহলে সে সুস্থ থাকার মতো অবস্থায় থাকবে আর কি। এবার যদি আমাদের এইখানে একটা কথা বলো, এটাও তো সত্যি যে যদি আমাদের শরীরে, তুমি যে প্রসেস বললে, যেভাবে বললে, যদি আমাদের শরীর ওই সব জিনিস সব ঠিক থাকে, তাহলে তো অনেক সময় মনটাও অনেকটা জায়গায় ঠিক থাকে। ডেফিনেটলি, তার কারণ ফুড ইজ আওয়ার মেডিসিন। খাবার বিভিন্ন রকম হয়, যেমন রাজসিক খাবার, তামসিক খাবার, সাত্ত্বিক খাবার। এই খাবার তার যে কম্পোনেন্ট বা তার যে ক্যাটাগরি, সেটা তোমাকে মানসিকভাবে শান্তি দেবে। যেমন আমরা প্রসাদ খাই, প্রসাদের মধ্যে কি থাকে? শশা, আপেল, কলা, তরমুজ, দ্যাট ইজ অল আর সাত্ত্বিক। তাহলে দ্যাট ইজ ফ্রুটস, ভেজিটেবল ফ্রম নেচার। রাজসিক খাবার মানে তুমি মশলা দিয়ে পাকাচ্ছ, তেলে ভেজে পুড়িয়ে তৈরি করছো, সেই খাবারটা তোমার শরীরে গেলে হজম হবে না, হজম না হলে ইমিউনিটি ডিসঅর্ডার হবে, তুমি বিরক্ত হবে। আর মাছ মাংসকে বলা হচ্ছে তামসিক আহার। এই তামসিক আহার সেটা তোমার শরীরে গেলে 24 ঘন্টা 48 ঘন্টা সময় নেয় হজম হতে। তার মানে প্রতিটা খাবার, যেমন যদি তুমি সাত্ত্বিক আহার খাও তাহলে হজম হতে সময় লাগবে ম্যাক্সিমাম 3 ঘন্টা। রাজসিক খাবার যদি খাও তাহলে 12 ঘন্টা থেকে 6 ঘন্টা। আর যদি তুমি তামসিক আহার খেয়ে ফেলো 24 ঘন্টা, 1 দিন বা 2 দিন। তার মানে 1 দিন মাংস খেলে 2 দিন চুপ করে তোমাকে পড়ে থাকতে হবে, কিন্তু তুমি পড়ে থাকছো না।
তারপরে খাবার কী করছে, তোমার লাইফস্টাইলকে নষ্ট করে দিচ্ছে, তোমার মধ্যে একটা বিরক্তি ভাব তৈরি করে দিচ্ছে, একটা স্ট্রেস। কারণ কারুর যদি পেট সাফ না হয় তাহলে দেখো তার পুরো দিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একটা বিরক্তি ভাব থাকবে। এবারে খাওয়া যদি কারুর গড়বড় হয়ে যায় বা হজম যদি না হয়, তাহলে ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে তার ইনফ্লেমেশন হয়ে যাবে, তখন তার ভালো করে ঘুম হবে না, সারাদিন মেজাজ তার খিটখিটে থাকবে, গ্যাস বেড়ে গেলে কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, অস্থির হয়ে যাবে, রাত্রেবেলা বারবার করে ঘুম ভেঙে যাবে, বারবার করে বাথরুমে যেতে হবে। তাহলে এই পুরো জিনিসটা কী করছে, মানুষের জীবনকে একটা অদ্ভুত রকম ব্যতিব্যস্ত করে দিচ্ছে। তার মানে কোথাও না কোথাও আমার মেজাজ বিগড়ে আছে, আমার ভালো লাগাটা হারিয়ে গেছে। এবার ভালো লাগাটা যদি তোমার একদিন হারিয়ে যায় ঠিক আছে, কিন্তু 365 দিন কিছু না কিছু ভাবে তুমি বিকেলবেলা চমড়ি খেয়ে নিলে, সকালবেলা উঠে তুমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিলে, দুপুরবেলা বেশ করে মাংস দিয়ে ভাত খেয়ে নিলে, তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলে, এরপরে দুধ চা খেয়ে নিলে, একটু কফি খেয়ে নিলে, মুড ভালো নেই তুমি একটু হয়তো স্মোকিং করে নিলে। তাহলে এই যে বিভিন্ন জিনিস তুমি শরীরকে দিয়ে যাচ্ছ নিজের এন্টারটেনমেন্টের জন্য, তুমি বুঝতেই পারছো না তোমার শরীর এটা চায় কি চায় না। তোমার মনের ভালো লাগছে, কিন্তু ফিজিক্যাল বডি, মন আর ফিজিক্যাল বডি দুটো কিন্তু আলাদা বডি। এ নিয়ে আমরা ভেরি রিসেন্ট আমি একটা বই লিখেছি, মাই মাইন্ড, আমার মন। সেখানে আমরা পরিষ্কারভাবে লিখেছি যে মন আমাদের কিভাবে ব্যান্ড বাজায়, মানে মন আমাদের কি করে আমাদের শরীরকে ক্ষতি করে দেয়। কারণ মন সবসময় চায় যে আমি তার কথা ভাবি। সারাদিনে একটা মানুষের ব্রেনে প্রায় 40,000 ভাবনা অটোমেটিক আসতে থাকে একটার পর একটা। আগেই বলছিলাম, যেটা ভাবনাটা ধরে নেব সেটা আমার শরীরে অনুভূতি তৈরি করে দেবে। আর মন কোনোদিন আমাদের ভালো ভাবায় না, মন ভাবাবে হয় ভয়ের, নয় রাগের, নয় দুঃখের, নয় অহংকারের। তাহলে মনের বাইরে যখন তুমি থাকবে তখন কিন্তু তোমার সুখ, তখন তোমার প্রেম, তখন তোমার ভালোবাসা। তার মানে তুমি যদি শান্তি পেতে চাও মনের বাইরে আসতে হবে। মন নেই যে জায়গায় সেখানে শান্তি আছে, কিন্তু মন যেখানে যুক্ত আছে সেখানে কিন্তু শান্তি থাকতে পারে না। কারণ মনের সিলেবাসে শান্তি নামক কোনো বস্তু নেই। মন সবসময় চায় তুমি কাঁদো, মন সবসময় চায় তুমি ঝগড়া করো, মন সবসময় চায় আমার অহংকারকে প্রকাশ করি। তার ফলে কি হয়, মানুষ মনের রাজা। মানুষ সবসময় চায় মনের রাজা হয়ে থাকতে। সে মনে মনে ভাবছে ওখানে গিয়ে কী করবো, এখানে গিয়ে কী খাবো, আগেই সব কিছু ভেবে নিচ্ছে। এই আগে ভেবে নেওয়ার ফলে দ্যাট ইজ হিজ অর হার এক্সপেকটেশন। এই যে এক্সপেকটেশন, আশা, সেই আশা তাকে কি করবে, যখনই ফুলফিল হবে না সে দুঃখ পাবে। আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে আমরা যে বড় হয়েছি, পড়াশুনো করেছি, আমাদেরকে শেখানো হয়েছে তুমি আশা করবে। কিন্তু আজকে 6:30 তুমি বাঁচবে কি না সেটা তুমি নিজেই জানো না। তাহলে তুমি রাত্রিবেলা 7টার আশা কী করে বসে আছো যে বাড়ি ফিরে যাব, কেক নিয়ে যাব, হ্যাপি বার্থডে হবে, সবাই বলবে ধন্য ধন্য, দারুণ ব্যাপার, তোমার কী করে মনে ছিল, আমি তো জানতাম না, তুমি কী করে জানতে। তাহলে আমি এত কিছু ভেবে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে দেখলাম এটা উল্টো ঘটনা। তাহলে সেই উল্টো ঘটনার জন্য আমার মন কী হবে, খিচড়ে যাবে। তাহলে প্রতি মুহূর্তে মানুষ তার চাকরির জন্য, তার বিয়ের জন্য, তার সংসারের জন্য, তার প্রেমের জন্য, ভালোবাসার জন্য সে আশাবাদী বা আশা নিয়ে বসে আছে। তুমি কি পৃথিবীর মালিক যে তুমি আশা নেবে? পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে, আবার পৃথিবী তোমাকে নিয়ে চলে যাবে। তাহলে এর মাঝখানে তুমি কিছু কাজ, অ্যাক্টিভিটি করতে পারো। কিন্তু তুমি যদি পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, এইখানে কিন্তু জিনিসটা তুমি অ্যাড করতে পারবে ডায়াবেটিক লোকেদের সঙ্গে। ডায়াবেটিক পেশেন্টরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, বা অসুস্থ রোগী যারা, তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়। সাপোজ তুমি নিচে নামলে হঠাৎ বৃষ্টি পড়ছে, যারা ডায়াবেটিক পেশেন্ট হবে তাদের মনোভাব কী হবে না, এ বাবা বৃষ্টি এসে গেল, বলা নেই কওয়া নেই, ছাতা নেই, আমি কী করবো, হঠাৎ করে সে বিকৃত হয়ে যাবে বা রেগে যাবে। কিন্তু বৃষ্টি তো তোমার আমার মালিক নয় রে বাবা। তুমি হঠাৎ বাস স্ট্যান্ডে গেলে, বাসটা বেরিয়ে চলে গেল, তোমার মনে আরে এ বারবার আমার সঙ্গেই হয় কেন, আমি যাই বাস স্ট্যান্ডে, বাসটা বেরিয়ে যায়। তার মানে তুমি সবসময় একটা আশা পোষণ করতে করতে নিজেকে আস্তে আস্তে এমন জায়গায় রাখছো যেখানে তোমার সবসময় তোমার মনে চোট পড়বে। তুমি কি করে আশা করবে তোমাকে কেউ প্রেম করবে? কেউ প্রেম করলে তুমি অ্যাকসেপ্ট করো, কিন্তু তুমি আশা করলে প্রেম করবে আর না আশা করলে প্রেম করবে না, এটা সম্ভব নয়। এই জন্য সারা পৃথিবীতে আজকের মানুষরা সকাল থেকে রাত্রি অবধি সে মানসিক চোট খেয়ে যাচ্ছে। যখনই সে এই ধরনের স্ট্রেসে চলে যাচ্ছে তখন তার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তাহলে সকাল থেকে রাত্রি অবধি মানুষ এই জিনিসগুলোই করে যাচ্ছে। প্রতিটা মানুষ প্রত্যেকটা লোককে শেখাতে চায় এই তুমি এরকম করে করবে। আরে বাবা, একটা মানুষ, সে একটা বীজ নিয়ে জন্মেছে। তুমি যদি একটা কাঁঠাল গাছকে মাটিতে পুঁতে দিয়ে, কাঁঠালের বীজকে মাটিতে পুঁতে দিয়ে পাখা দিয়ে হাওয়া দাও, বাবা আম গাছ হও, বাবা আম গাছ হও, সেই কাঁঠালের বীজটা কোনোদিন আম গাছ হবে না। তার কারণ সে বীজ নিয়ে এসেছে কাঁঠাল গাছের। তোমার ভালোবাসা, তোমার প্রেরণা তাকে কিন্তু উৎসাহ দেবে না আম গাছ হওয়ার। তাহলে তুমি আমি প্রত্যেকেই একটা ইন্ডিভিজুয়াল মানুষের বীজ নিয়ে এসেছি। তার ক্যারেক্টার, তার চরিত্র, তার সমস্ত সোচ বিচার আলাদা আলাদা হবে। যেই আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি এক্সপেক্ট করা শুরু করলাম আমার ওয়াইফ শুড বি লাইক দ্যাট। আর ওয়াইফও সঙ্গে সঙ্গে ভাবনা শুরু করে দিল আমার হাজব্যান্ড শুড বি লাইক দ্যাট।
ভাই তুমি ভাবনা করার কে? তাহলে এই যে তুমি ভাবনা করে প্রতিদিন কী নেবে? দুঃখই নেবে। হ্যাঁ, মানে তুমি বলছো যে প্রত্যেকটা মানুষ এত মানে আশাটাকে সত্যি ভেবে নেয়, আর যখন সেই সত্যিটা হয় না তখন সে দুঃখ পায় এবং মানে ওই সেই আঘাতটা তার মনে কষ্ট দেয়, প্রচণ্ডভাবে কষ্ট দেয়। এবং এরকম কষ্ট কত, প্রতিদিন কত, বাবা মারা গেলে, মা মারা গেলে, চাকরি চলে গেলে, সে কষ্ট তো আছেই। কিন্তু সেটা তো খুব কম কম হয়, সেটা তো রোজ হয় না। কিন্তু রোজ কিরম কষ্ট, ট্রেনের জন্য, বাসের জন্য, টিকিটের জন্য। ঠিক আছে, আমি স্বপ্ন দেখেছিলাম কালকে আমার এরকম ছুটি হবে, আজকে ছুটি হলো না। আমি ভেবেছিলাম আমার জীবনটা এরকম হবে, এরকম হলো না। আমি ভেবেছিলাম ও আমাকে সম্মান দেবে, আমি ভেবেছিলাম আমাদের বিয়েতে সবাইকে ডাকবে, সবাইকে ডাকেনি। আমি ভেবেছিলাম আমাকে পুজোর সেক্রেটারি বানাবে, আমাকে সেক্রেটারি বানায়নি। আমি ভেবেছিলাম আমাকে ভোটে টিকিট দেবে, আমাকে টিকিট দেয়নি। সুতরাং আমি কী করলাম, সঙ্গে সঙ্গে রেগে গেলাম, মন খারাপ করে ফেললাম। এই যে আমার চাওয়া, এটা মানুষ সম্প্রদায় জানেই না। সেই জন্য তাদেরকে এই সাইকোলজি নিয়ে, এই মাইন্ডকে নিয়ে তাদেরকে জানাতে হবে। কারণ তারা এটা জানতে না পারলে রোজ রোজ এমন কাণ্ড কারখানা করে ফেলবে, তারা অসুস্থ হয়ে পড়বে। তাদের হয়তো ভালো স্ত্রী, ভালো স্বামী, তাও তারা অসুস্থ হয়ে পড়ছে আশা করে করে। ছেলেটা হয়তো অনেক ভালো, নাম্বার ভালোই পায়, কিন্তু সে আশা করে বসে আছে আরও বেশি পাবে। তার ফলে কী হচ্ছে, ছেলেও দুঃখী, মাও দুঃখী। এই যে দুঃখী তুমি নিজে নিজেই হয়ে বসে আছো প্রতিদিন। তাহলে মানুষকে সুখী হতে হবে কীভাবে? পৃথিবী তোমাকে যা দিয়েছে, যেমনভাবে দিয়েছে, তোমাকে সেটা মেনে নিতে হবে। এটাই হচ্ছে তোমার আমার ভবিতব্য। তবেই আমরা সুখী থাকতে পারবো। সুখী থাকার এর থেকে বড় আর কোনো ফর্মুলা নেই। পৃথিবী যেমন, তাকে তেমন করে মেনে নাও। পৃথিবীর মানুষরা যেমন, তাদেরকে তেমন করে যদি মেনে নিতে পারো, তোমার থেকে হ্যাপিয়েস্ট পারসন আর কেউ হতে পারে না। তার মানে তোমার স্ত্রীর ক্ষেত্রে, তোমার বাবা মার ক্ষেত্রে, তোমার মাস্টারমশাইয়ের ক্ষেত্রে, তোমার বসের ক্ষেত্রেও একই ব্যাপার। তোমাকে কি করতে হবে? মানা প্র্যাকটিস করতে হবে। আমরা মানতে চাই না, আমরা প্রতিবাদ করতে শুরু করে দিই, আমরা এটা মানতে পারি না। তুমি মানার না মানার কে? আজকে আমাদের সমাজে কত রকম ঘটনা ঘটে, আমরা মোমবাতি মিছিল করতে বেরিয়ে চলে যাই। রাজনৈতিক ঘটনা হোক, সমাজনৈতিক ঘটনা হোক, সেখানে আমরা বিরোধিতা করে, মিছিল করে আমরা কি করতে পেরেছি? কিছুই করতে পারিনি। তার কারণ ঘটনা ঘটে চলবে, ঘটনা ঘটতে থাকবে। তুমি ঘটিও না, তাহলেই হবে। কিন্তু তুমি কোনো ঘটনার প্রতিবাদ করে ঘটনাকে বদলাতে পারবে না। কারণ আমি আমার মতো একটা জীবন নিয়ে এসেছি এই পৃথিবীতে, আমাকে তুমি বদলাতে পারো না। আর যত তুমি আমাকে ঠুকবে, যত তুমি আমাকে খোঁচা দেবে, তত কিন্তু আমি বেশি বেশি করে ওটা করবো। আজকে যদি আমি আমার ওয়াইফকে বেশি বেশি করে বলি, সে আরও বেশি বেশি করে পার্লারে যাবে। আর যদি হাজব্যান্ডকে বলি তুমি স্মোক করো না, স্মোক করো না, ও বেশি বেশি করে স্মোক করবে আবার। তার কারণ তুমি তাকে বারবার করে পোক করে মনে করিয়ে দিচ্ছ। তাকে ছেড়ে দিতে হবে। তাকে একবার বলে দাও যে ভাই এই জিনিসটা কিন্তু খারাপ, এই জিনিসটা ভুল। তাহলে এরকম একটা মাইন্ডকে যদি সেট আপ করে ফেলা যায়, সেই জন্য আমার কাছে যত পেশেন্ট আসে না, তাদেরকে প্রথম আমি বলি, আপনি কি সত্যি সুস্থ হতে চান? বলছে কেন বলছেন বলুন তো? আমি বললাম দেখুন, আপনার সোনার জুয়েলারিটা আপনি গুছিয়ে রাখেন, আপনার জমির দলিল আপনার কাছে গোছানো আছে, আপনার মোবাইল আপনার সবসময় সঙ্গে সঙ্গে থাকছে, আপনার ছাতা লাঠি সব কিছু গোছানো আছে। শরীরটা কে গোছাবে? শরীরটা তো তোমাকেই গোছাতে, কারণ তোমার শরীর এটা। সে সুস্থ থাকলে তুমি সুস্থ থাকবে, তুমি সুখে থাকবে। তা তুমি ডাক্তারের উপর ডিপেন্ড করে বসে আছো, ডাক্তারবাবু আমাকে দেখো, ডাক্তারবাবু কী দেখবে তোমাকে? আর ডাক্তারবাবু সারাদিনে কত লোককে দেখবে, আর কি করে বুঝবে? সে তো 24 ঘন্টা তোমার সঙ্গে থাকে না। তাহলে তোমাকে যদি তোমার শরীরটা বুঝতে হয়, তাহলে সেই জন্য আমরা কি করছি, আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি। সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যারা কিনা ডায়াবেটিসের পেশেন্ট, তাদেরকে ওখানে ইনভাইট করছি। তারা এসে তাদের কিছু প্রশ্ন উত্তর ওখানে ঠিক মতো দিতে পারলে, তাদেরকে আমরা সিলেক্টিভ কিছু সুপারফুড এবং ডিটক্সিফিকেশান প্রোভাইড করে দিচ্ছি, যাতে তারা নিজেরা ওইটা ইউজ করে নিজেরা নিজেরা সুস্থ থাকতে পারে। আচ্ছা, তাহলে এইটার ব্যাপারে একটু বলেই দিই। ধরো নিচে তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। একদম একদম। তাহলে যারা সেইভাবে যে পৌঁছতে চাইবে তারা পৌঁছতে পারেন। মানে সাপোজ ধরো ধারাসমীর.com কিংবা fionaherbal.com যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটে গিয়ে সে তার ডায়াবেটিক সম্বন্ধে যা কিছু তথ্য যদি প্রদান করে, তাহলে আমার টিম তাকে কি করবে, একটা সহযোগিতা করবে, কিভাবে কি খেলে কোন এক্সারসাইজের মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে। এবং সে যদি ইনসুলিন নেয়, সে যদি ওষুধ খায়, তাহলে ইনসুলিনটা সে কবে বন্ধ করবে, ওষুধটা সে কবে থেকে বন্ধ করে দেবে, এবং তারপরে সব তাকে গাইড করে দেওয়া হবে ওই সিস্টেমের মাধ্যমে। বেশ বেশ। দেখো আমার বক্তব্য হলো, আমি তো নিজে ডাক্তার বা ডাক্তারি সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই, বা মানুষের শরীর সম্পর্কে কোনো আইডিয়া নেই। বাট তুমি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে ডায়াবেটিসকে কিওর করার কথা বলছো, এবং
আমি তো চাইবো যে ডায়াবেটিস ফ্রি পৃথিবী, মানে এটা তো অ্যাকচুয়ালি তুমিও নিশ্চয়ই চাও, সবাই চায়, সবাই একদম তাই নিশ্চয়ই। চাই আমরা, যে একদম ডায়াবেটিস যাতে কোথাও না থাকে। যদি এটা যে তুমি যেটা বলছো এবং যেটা অলরেডি তুমি বলছো অনেক মানুষের উপর কাজ করেছে, তাহলে আমি বলবো অবভিয়াসলি যাদের ডায়াবেটিস আছে তারা তো দে শুড ট্রাই দিস ওয়ান্স, এবং ট্রাই করে তো দেখা উচিত, তাদের তো আর আলাদা করে কিছু বলা হচ্ছে না। কারণ কারুর পরিবারে ডায়াবেটিক হওয়া মানে প্রত্যেক মাসে যে টাকার ওষুধ খেতে হয় এবং তারপরে যে চ্যালেঞ্জ তাকে ভোগ করতে হয়, রাইট, যে যন্ত্রণা তাকে সহ্য করতে হয় বছরের পর বছর, এরপরে তার হয়তো পা কেটে বাদ দিতে হচ্ছে, চোখে চশমা লাগিয়ে দেওয়া হয়েছে, ডায়ালিসিসে চলে যাচ্ছে, কিডনি প্রবলেম হয়েছে, সেক্সুয়াল পুরো ডিসঅর্ডার হয়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আজকের এই যে ছোট্ট আমরা যে জিনিসগুলো বানিয়েছি ডায়াবেটিস কিট, আমরা এটাকে বলছি মেডিসিন ফ্রি, ডক্টর ফ্রি ডায়াবেটিক লাইফ। সেটা কিভাবে পাবে তার একটা ছোট্ট একটা প্রসেস আমরা তৈরি করেছি, সুপার ফুড, ডিটক্সিফিকেশান এবং কি খাবার দাবার খাবে এই সমস্তগুলোকে নিয়ে, এবং সাধারণ মানুষ যাতে এগুলো ব্যবহার করতে পারে তাদের জন্যও যেমন আমরা একটা ডায়াবেটিক কিট বানিয়েছি। আবার যারা কিনা একটু পয়সাওয়ালা আছে বা তারা হয়তো আরও তাড়াতাড়ি করে বেটার কিছু রেজাল্ট চায়, তাদের জন্য আমরা কিন্তু কিট এ এবং কিট বি আমরা তৈরি করেছি, যে আমার কাছে যারা এসে পৌঁছচ্ছে না তারাও যাতে এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের এই সমস্ত সুপারফুড এবং ডিটক্সিফিকেশান নিয়ে তারা তাদের এই রোগ থেকে মুক্তি পেতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু ওখানে করা আছে। এবং সেখানে কি মানে এই সুপারফুড তারা ইয়ে করে বা এই কিটের কিছু জিনিস কি তারা সারা পৃথিবী জুড়েই পেতে পারবে? হ্যাঁ, সে সারা পৃথিবী জুড়েই পেতে পারবে, কারণ আমাদের বিভিন্ন রকম কুরিয়ার সঙ্গে যে সমস্ত কমিউনিকেশন হয় সারা পৃথিবী থেকে তারা পেতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন রকম, শুধু তো কারো ডায়াবেটিক হয় না, কারো ডায়াবেটিসের সঙ্গে ফ্যাটি লিভার, কারোর আবার ডায়াবেটিসের সঙ্গে হয়তো তার আর্থারাইটিসের প্রবলেম আছে, কারো ডায়াবেটিসের সঙ্গে হয়তো তার সেক্সুয়াল ডিসঅর্ডার আছে। তাহলে তারা যখন এই প্রশ্নগুলোর উত্তর ওখানে ভরছে, তাদের মতো করে কাস্টমাইজ করে একটা কিট তাদেরকে বানিয়ে দিচ্ছে ফিওনা হার্বাল বা আমাদের এই সিস্টেম। তাতে সে তার মতো করে এই কিটগুলো ব্যবহার করে সে 1 থেকে 1.5 মাসের ভেতরে তার সুস্থ জীবন সে কামনা করতে পারে। এবং তারপরে আমরা প্রত্যেক মাসে এই সমস্ত মানুষদেরকে ডিজিটালি কানেক্ট করছি, তারা কেমন আছে, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজ তারা কোন নাম্বারে করবে, কোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, সেগুলোও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তাদেরকে হেল্প করে দিচ্ছি। আচ্ছা, বেশ। দেখো, আমার মনে হয় যে একটা স্পেসিফিক বিষয় নিয়ে আজকে কথা বললাম, এবং এমন একটা বিষয় নিয়ে কথা বললাম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে সারা পৃথিবীর ব্যাপারে, কারণ অনেক মানুষ সারা পৃথিবীতে তো এই নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, যা অনেক কোম্পানি আছে যারা আলাদা করে ডায়াবেটিসের ব্যাপারে কাজ করে, ডায়াবেটিসের উপর কাজ করে। তো আমার মনে হয় যে তোমার যে মানে প্রসেস, সেই প্রসেসটা যদি ওয়ার্ক করে, কারণ একটা বিষয় তো কোথাও একটা আছেই যে এতগুলো মানুষ যারা বলেছে যে আমরা এক সময় এরকম খাবার খেতাম, এখন আমরা এই ধরনের খাবার খাই এবং তাতে আমরা অনেক বেশি সুস্থ বোধ করি, এর মানে এবং এটা পরিষ্কারভাবে আমার কাছে বেশ কয়েকটা মানে ইউজ কেস হিসাবে এসছে। তো সেই কারণে আমার মনে হয় একবার তো ট্রাই করে দেখা উচিতই যে কোনো ডায়াবেটিক্স মানুষের, যে তার জীবনে পরিবর্তন হচ্ছে কিনা। যদি হয়ে যায়, মানে তোমার অলরেডি যাদের হয়েছে, তো তাদের জীবনটাই বদলে যাবে। তো তাহলে ডায়াবেটিস থেকে যদি তারা বেরিয়ে যেতে পারে, তাহলে আজকে আমরা এই স্পেসিফিক টপিকের উপর এইটুকুই কথা বললাম, অনেকটাই কথা বললাম, কিন্তু খুব স্পেসিফিক বিষয়ের উপর কথা বললাম। এবং আমার মনে হয় অন্যান্য যে অসুখ, যেরকম ডায়াবেটিস আছে, যেরকম হাইপার টেনশন, ব্লাড প্রেশার, খুব একটা বড় অসুখ এবং মেজর ব্যাপার, সেটা নিয়েও আমরা পরবর্তীতে নিশ্চয়ই কখনো একটা যে কিভাবে ওটাকে কন্ট্রোলে রাখা যায় বা করা যায় সেটা করবো। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। তোমার এপিসোডস তো মানুষের খুব ভালো লাগে, আশা করি যে এই এপিসোডটাও মানুষের বা আপনাদের জীবনে ভ্যালু দিতে পারবে, এবং যেই জিনিসটার যেই অসুখটা মোটামুটি একটা প্যান্ডেমিকের পর্যায়ে চলে আসছে, সেটা যদি আস্তে আস্তে সমাজ থেকে একটু কমতে থাকে, যদি এই প্রসেসে কমতে থাকে, তাহলে তো তার চেয়ে ভালো কিছু হয় না। এই আশা নিয়ে আজকের এপিসোড শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ তোমার সঙ্গে এই 3 নম্বর এপিসোড, এবং যথারীতি খুবই ভালো লাগলো। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।